আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। পবিত্র হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান, খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে এক থাকার আহ্বান। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে রাজধানী ছাড়ছেন মানুষ, কোরবানির পশুর হাতে জমজমাট কেনাবেচা। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করতে প্রধানমন্ত্রীর আহ্বান, নির্বাচনকে প্রহসন বানানো বিএনপি, এই নিয়ে কথা বললে হাসি পায় মন্তব্য। এমপি আনার অপহরণ মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার চেষ্টায় গোয়েন্দারা, তদন্তে অযাচিত হস্তক্ষেপের সুযোগ নেই বলছে পুলিশ। এবং টি-20 বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে নেপালের বিপক্ষে সাউথ আফ্রিকার 1 রানে জয়, উগান্ডাকে 9 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। পাইরেটস অব ক্যারিবিয়ান্স খ্যাত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিয়ান্সের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য রেখে বাবা মাকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। যার যার মুনাজাতে নিজের পরিবারের ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা। চকমারি তার রিপোর্ট। এভাবেই দিনভর আরাফাতের পবিত্র মাটিতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসলিম। পবিত্র এই ভূমিতেই প্রথম মানব আদম আলাহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাহি ওয়াসাল্লামের প্রথম দেখা হয়। এজন্য আরবি আরাফাত শব্দের অর্থ পরিচিতি। 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দীর্ঘ এবং 2 মাইল প্রস্থ আরাফাতের প্রান্তরে ইহজগতের সকল চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনায় মুসলমানরা জমায়েত হন। আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়া, যেখানে আদম আলাহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়ার পরিচয় হয়েছিল, তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষণে মানুষ হিসেবে সবার মর্যাদা সমান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলেন তিনি। সেই ইতিহাস ধারণ করে প্রতি বছর লাখো মুসল্লি আরাফাত ময়দানে হাজির হন। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিনার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহেল আর মুকাইকিলি। বাংলাদেশ সময় 3টা 14 শুরু হয়ে 3টা 37 পর্যন্ত টানা 24 মিনিট খুতবা দেন আরাফাতের খতিব। খুতবায় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের জন্য দোয়া চান তিনি। মা বাবাকে সম্মান করার পাশাপাশি মানুষের উপকার করার পরামর্শ দেওয়া হয় খুতবায়।
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। খুতবার শেষের দিকে মসজিদে নামিরা থেকে আজানের ধ্বনি ভেসে আসে। 24 মিনিটের খুতবা শেষে এবছরের আরাফাত ময়দানের খতিব আনুষ্ঠানিক কোনো মোনাজাত করেননি। আরাফাত প্রান্তরে সব হাজি একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন। পরে মোনাজাতে নিজের পরিবারের এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা। সূর্যাস্তের আগ পর্যন্ত এ ময়দানেই হাজিদের ইবাদত বন্দিগি চলবে। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন আল্লাহর মেহমানরা। চকর মালিথা, চ্যানেল আই। এর আগে ভোরে ফজরের নামাজ পড়ে বাস, মিনিবাস এবং ট্রেনে করে মিনা থেকে আরাফাতের ময়দানে যান হাজিরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি নিয়ে ঐতিহাসিক আরাফাত ময়দানে পৌঁছান লাখো হাজি। মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবাই আরাফাতের ময়দানে এসে পৌঁছাতে পেরেছি। সৌদি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং অবৈধ হজ যাত্রীদের ভিড় না থাকায় বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা সুশৃঙ্খলভাবেই আরাফাত ময়দানে পৌঁছান। বাংলাদেশের সরকারি বেসরকারি হাজিরা সুষ্ঠুভাবে হজ পালন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশের হজ পরিচালক। সবাই সুস্থ আছেন, সবাই এখানে আরাফাতের ময়দানে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া কান্নাকাটি করছেন। এখানে জোহর এবং আসর নামাজ তারা আজকে পড়বেন দিনের বেলায়, আর মাগরিবের সময় এখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। পবিত্র আরাফাত ময়দান থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ঈদুল আজহার আর একদিন বাকি। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাস, ট্রেন ও লঞ্চে ঈদ যাত্রায় নগরবাসী। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন পান্থ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। পান্থ, এই মুহূর্তে রেল স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন? ট্রেনগুলো সময় মতো স্টেশন ছাড়ছে কিনা? সার্বিক কি পরিস্থিতি? হৃদয়, আপনার দুটি প্রশ্নেরই উত্তর দেই, তবে তার আগে যেটি বলি সেটি হচ্ছে যে সচরাচর আমরা যেরকম দেখে থাকি যে এই ঈদের একদিন বা ঈদের দুদিন আগে যে পরিমাণ ভিড়, যে সংখ্যক মানুষের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে থাকে, সেই ভিড় কিন্তু আমরা এখানে এখনো দেখিনি। আমি যদি একটু চারপাশে একটু ঘুরিয়ে দেখাতে বলি, স্টেশন 8টির মধ্যে একটিতে মাত্র এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে। মাত্র একটি ট্রেন এসে থেমেছে, যদিও আমরা জানতে পারিনি কোন ট্রেনটি এসে দাঁড়ালো। সেই ট্রেনের যাত্রীরা নেমে যাওয়ার পরে এই মুহূর্তে কমলাপুর স্টেশনের যাত্রীর সংখ্যা তা কিন্তু উপচে পড়া ভিড়, যেটি আমরা ব্যবহার করে থাকি শব্দটি, সেই শব্দটি কিন্তু এখানে এখন ব্যবহার করা যাচ্ছে না। কারণ খুবই স্বাভাবিক সময়ের মতো ট্রেন যাত্রীরা এখানে সেখানে রয়েছেন এবং প্ল্যাটফর্ম 1, 2, 3 এবং 5-এ আমরা মানুষ দেখতে পাচ্ছি। অর্থাৎ 3, 4, 5-এর প্ল্যাটফর্মের গাড়িগুলো এখনো এসে পৌঁছেনি বলে তারা অপেক্ষা করছে। এবং যেই প্ল্যাটফর্মটিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম, সেটিতে নোয়াখালী এক্সপ্রেস দাঁড়ানো 7:10 মিনিটে তার ছেড়ে যাওয়ার কথা, এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী এক্সপ্রেসে কিন্তু উপচে পড়া ভিড় ওই অর্থে বলা যাচ্ছে না। কিন্তু এটি একদিক নিশ্চিত করেই ভালো সংবাদ, কারণ সবাই বলছে যে তারা যে টিকিটটি তিনি কিনেছেন সেই টিকিট অনুযায়ী তিনি সেই সিটে পেয়েছেন, সিটে বসতে পেরেছেন, এবং তার মানে হচ্ছে স্বস্তিকর বা স্বাচ্ছন্দ্যে যেটি ঈদ যাত্রা বলা হয় সেটি হয়তো সম্ভব হচ্ছে। আর আরেকটি যে কথাটি বলেছেন, সব ট্রেন ঠিকমতো ছাড়ছে কিনা, 2-1টি ট্রেনের কথা আমরা শুনেছি যে 15 থেকে 20 মিনিটের একটু বিরতি হয়েছে। যেমন একটু আগে আসা ট্রেনটি হয়তো 10 মিনিট লেট করে এখানে মাত্র ঢুকলো। সেই হিসাবে বলা যায় যে মোটামুটি অনেকটা স্বস্তিকর হচ্ছে এবারে ঈদযাত্রা, ট্রেনের ঈদযাত্রা, এটুকু বলা যায় কমলাপুর রেল স্টেশন থেকে। হৃদয়। পান্থ, ধন্যবাদ। প্রিয় দর্শক, পান্থ রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কমলাপুর থেকে।
স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে নৌপথেও রাজধানী যাচ্ছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন শাকির আদনান, আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। আদনান, লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে যাত্রীর চাপ কেমন দেখছেন, সার্বিক কি পরিস্থিতি? আপনারা জানেন যেহেতু আর ঈদের আর একটা মাত্র দিন বাকি আছে, হাতে একটা দিন সময় আছে, তো এবার যেহেতু ছুটি আসলে খুব একটা বেশি নেই, 5 দিনের ছুটি, সরকারি ছুটি, এর সঙ্গে হয়তো বা যারা অন্য পেশায় রয়েছেন তারা অন্যভাবে তারা ছুটি ম্যানেজ করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আজকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এই সন্ধ্যা 7টার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আজকে কানায় পূর্ণ হয়ে গেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, এবং গতকালের চেয়ে আজকে অনেক মানুষের ভিড় বেড়েছে। এবং আপনারা জানেন যে আজকে যেহেতু গার্মেন্টসও ছুটি হয়েছে, তো তারাও আসছেন, এবং যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে এই বাড়তি যে চাপটা রাখার জন্য, বাড়তি চাপের প্রেশার তারা যাতে ফুলফিল করতে পারে সেজন্য তাদের স্পেশাল লঞ্চ সার্ভিসও চালু রয়েছে। এবং আজকে 120টা লঞ্চ ছাড়ার কথা রয়েছে, তাদের স্ট্যান্ড বাই রয়েছে, এবং এখন পর্যন্ত 68টি লঞ্চ ছেড়ে গিয়েছে সারাদিনের মধ্যে, এবং আরও 35টি লঞ্চ স্পেশাল লঞ্চ রাখা হয়েছে যদি অতিরিক্ত যাত্রীর চাপ বাড়ে। তো গতকালও আসলে 120টি লঞ্চ রাখা হয়েছিল, এবং তার মধ্যে 108টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এবং স্পেশালও কিছু গিয়েছে। সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, এখানকার ওসির সাথে কথা বলি সদরঘাট, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তার জন্য তাদের যে শিডিউলটা রয়েছে তারা ভাগ করে কোথায় কোথায় করা প্রয়োজন, কোথায় কোথায় নিরাপত্তা বেশি প্রয়োজন সেটি তারা দিচ্ছেন। সব কিছু মিলে এখনও লঞ্চ যাত্রীরা আসছেন এবং নিরাপদে যাবেন, এটাই সব। আদনান, ধন্যবাদ। প্রিয় দর্শক, শাকির আদনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাবেচা। গরু, ছাগল ও মহিষের দাম কিছুটা বেড়েছে। হাট কর্তৃপক্ষ বলছে সার্বিকভাবে এবার রাজধানীতে গতবারের চেয়ে কোরবানির পশুর সরবরাহ বেশি। লুতুর রহমান সোহাগের রিপোর্ট। ঈদের আগে সাপ্তাহিক ছুটি মেলায় শুক্রবারই জমে ওঠে কোরবানির পশুর হাট। শনিবার ক্রেতাদের ভিড় আরও বাড়ে, চাঙা বিক্রেতারাও। শেষ সময়ে কোরবানির পশুর দাম কিছুটা বেশি পাওয়া গেলেও খরচ বিবেচনায় হতাশার কথা শোনালেন খামারি ও ব্যবসায়ীরা। গরুর দাম আলহামদুলিল্লাহ আজকে ভালোই, কাস্টমার ভালোই আসতেছে আমাদের। মানে মন খুলে দাম বলছে না, 1.5 লাখের গরু 80,000 70,000 বলে চলে যাচ্ছে। গত বছর তো মনে হয় খাদ্যের দাম বেশি, গত আসলে মনে হয় 1600 বাড়াইছে, মনে হয় 2200। গরু মনে করেন যে লাগবে 10,000, নিয়ে এসে 20,000। বাজার এখন একটু ভালো, আগে কালকে বাজার নেমে গেছে। কাস্টমার বাড়তি, কেমনি বাড়তি, এখন বাজার টান। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবি, জীবনযাপনের ব্যয় বাড়ায় কুরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। যেভাবে দাম তারা বলে মার্কেট থেকে অনেক বেশি। ধরেন যে গরু 1 লাখ সেটা চায় 1,70,000। অন্যবারের চাইতে এবারে একটু দাম বেশি মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাম মোটামুটি আছে, রিজনেবল। তারা কিনে নিয়ে যাচ্ছে, তাদের এখনকার যেগুলি দাম চাচ্ছে তার চাইতে ওইগুলির প্রাইস কম। জনগণের কাছে টাকা না, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ কোরবানি দিতে হয় বিধায় অনেকে তার ডিপোজিট ভেঙে দিচ্ছে। হাট কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী কুরবানির পশু থাকায় দামে ভারসাম্য রয়েছে। এখন ঠিক আছে ইনশাল্লাহ, মানে হাই বাজারও না আবার ডাউন বাজারও না, মিডিলে আছে বাজার। শেষ মুহূর্তেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে আসছে কুরবানির পশু। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে কোনোভাবেই শিল্পায়ন করা যাবে না। কৃষক লীগ আয়োজিত 3 মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রহসন বানিয়েছিল বিএনপি, সেই বিএনপি নির্বাচন নিয়ে কথা বললে হাসি পায়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। হত্যার উদ্দেশ্যে এমপি আনোয়ারুল আজিম আনারকে অপহরণের অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় মেয়ে ডরিনের করা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এখন রিমান্ডে রয়েছেন। তার দেয়া তথ্য উপাত্ত যাচাই করে আরও 3 জনকে আটক করতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা। আরও যারা এই খুনের সাথে জড়িত, মাস্টার মাইন্ড মুস্তাফিজ, ফয়সাল শাহজি, জিহাদ হাওলাদার, সিয়াম, মাস্টার মাইন্ড শাহিন।
বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ। এরই ধারাবাহিকতায় এবারও মৌসুমের প্রথম দিন 3 মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণে দেশের সেরা 25 জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগের কারণে কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। তবে অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি। এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল সেই বিএনপির মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায় না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কারণ এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের অর্থনীতি মূল নির্ভরশীল হচ্ছে কৃষির উপর। কাজে এই কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। তার কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কুরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন অবশ্য ছাদ বাগানের দিকে সবাই ঝুঁকছে, ছাদ বাগানটাও হচ্ছে, সেটাও করতে পারেন সবাই। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার অপহরণ মামলায় সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেফতারে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, এই ঘটনার মাস্টার মাইন্ড যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা আখতারুজ্জামান শাহিনকে ইন্টারপোলের মাধ্যমে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে। আর ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, আনার অপহরণ মামলা তদন্তে কারো কোনো অযাচিত হস্তক্ষেপের সুযোগ নেই। ইনামুল কবির রূপমের রিপোর্ট। হত্যার উদ্দেশ্যে এমপি আনোয়ারুল আজিম আনারকে অপহরণের অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় মেয়ে ডরিনের করা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এখন রিমান্ডে রয়েছেন। তার দেয়া তথ্য উপাত্ত যাচাই করে আরও 3 জনকে আটক করতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা। আরও যারা এই খুনের সাথে জড়িত, মাস্টার মাইন্ড মুস্তাফিজ, ফয়সাল শাহজি, জিহাদ হাওলাদার, সিয়াম, মাস্টার মাইন্ড শাহিন, তারপরে এরা সকলে যে ঘটনাটা, তাদের নাম নাম্বার তো আমরা পেয়েছি, অনেকেই গ্রেপ্তার হয়ে গিয়েছে, আর 1-2 জন বাকি, তাদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের টিম কাজ করছে। একজন আসামি আমেরিকাতে, যিনি মাস্টার মাইন্ড শাহিন, ইন্ডিয়ার সাথে আমেরিকার এক্সট্রাডিশন ট্রেডি থাকায় ইন্ডিয়ান পুলিশও তারা চাইবে তাদের মোস্ট ওয়ান্টেড আসামিকে ফিরিয়ে আনা। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। ঘটনায় কার কী দায় দায়িত্ব সে সম্পর্কে জবানবন্দি দিয়েছেন বাবু। ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, স্বাধীনভাবেই কাজ করছেন তদন্তকারীরা। তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে এবং এখানে একটি হত্যার বিচার, সেটির জন্য এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্যই আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো কিছু, এগুলো আমি মনে করি আমাদের কারো উপরেই কোনো কিছু নেই। স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনে আবারও শিমুল ভূঁইয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নিউ কিয়া টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট।
টি-20 বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে নেপালকে 1 রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে নেপালের দরকার ছিল 8 রান। শেষ ওভারের প্রথম 5 বল থেকে একটি 4 সহ 6 রান তুলে নেয় নেপাল। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল 2 রান। গুলশান ঝা শেষ বলে ব্যাট লাগাতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন সাইদুর রহমান শামীম। সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, বিশ্বকাপ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ভ্যালি স্টেডিয়ামে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই স্টেডিয়ামে আগামীকাল নেপালের সাথে বাংলাদেশ গ্রুপ ডি নিজেদের শেষ ম্যাচটি খেলবে। তার আগে জানিয়ে রাখি এই স্টেডিয়াম এখন কিন্তু, এবং আমি জানিয়ে রাখি যে এখানে কিছুক্ষণ পরই বাংলাদেশ দল অনুশীলন করবে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের কোচ হাতুরা সিং এর অন্যান্য কর্মকর্তারা আসছেন, পিচ দেখছেন এবং খেলোয়াড়রা প্রস্তুত হচ্ছে অনুশীলনের জন্য। তো আমি যেটা আজকে অনুসরণ করবে সকালে বাংলাদেশ, আপনি নিশ্চয়ই জানেন গ্রুপ ডিতে যে কালকে রাতে যে খেলাটা হয়েছে সাউথ আফ্রিকা এবং নেপাল, তাতে নেপাল প্রায় জিততে জিততে ম্যাচটি হেরে গেছে এবং এই নেপাল হেরে যাওয়ায় একটু বাংলাদেশের স্বস্তি, কারণ কালকে যদি সাউথ আফ্রিকা নেপাল হারাতো এবং আজকে যদি বাংলাদেশ নেপালের কাছে হারতো তাহলে কিন্তু বাংলাদেশ বাদ পড়ে যেত। যা হোক, নেপালের সাথে বাংলাদেশের যে ম্যাচটি, সেই ম্যাচে 1টি পয়েন্ট পেলেই বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে সুপার 8 রাউন্ডে চলে যাওয়া হয়ে যাবে। এই আরও একটি সম্ভাবনা আছে, বাংলাদেশ যদি নেপালের কাছে হারে এবং শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডের কাছে হারে তাহলে হয়তো নেদারল্যান্ডের একটি সমস্যাতে নেদারল্যান্ড হয়তো সুপার 8 যেতে পারে রান রেটের হিসাবে। তবে এই জটিল অঙ্কের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশ যে ফর্মে খেলছে তাতে নেপালের সাথে বাংলাদেশ জেতাই উচিত এবং আবহাওয়া সবকিছু মিলে ভালো আছে। তো সবকিছু মিলে বলা যায় যে বাংলাদেশ শেষ ম্যাচের জন্য নেপালের সাথে প্রস্তুতি নিচ্ছে। এখন অনুশীলন শুরু হবে, আগামী 3 ঘন্টা তারা অনুশীলন করবে এবং তারপর নেপালের সাথে শেষ ম্যাচটি খেলে সুপার 8-এ যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। হৃদয়। শামীম, ধন্যবাদ। প্রিয় দর্শক, সাইদুর রহমান শামীম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেন্ট ভিনসেন্ট থেকে। টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন আরো তথ্য জানাতে নিউজ রুমের নিউ কেয়ার পেভিলিয়নে আছেন রাহুল রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহুল, বিশ্বকাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হৃদয়, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী সাইদুর রহমান শামীম ওয়েস্ট ইন্ডিজ থেকে জানাচ্ছিলেন বাংলাদেশের খেলার অবস্থা নিয়ে। আমি ছোট্ট করে বলবো, সময় কম, যে সুপার 8 আসলে সেই কাঙ্ক্ষিত সুপার 8 চলে এসেছে। আমি যদি বলি গ্রুপ এতে কিন্তু সুপার 8-এ কারা খেলবে সেটি নিশ্চিত হয়ে গেছে। ভারত এবং ইউএসএ, যেটি এইবার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক, এবং পাকিস্তান সুপার 8-এ যাওয়ার যোগ্যতা অর্জন করেননি, এটি আসলে বড় খবর। আমরা যদি দেখি গ্রুপ বিতে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া নিশ্চিত করে ফেলেছে, তবে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের কিন্তু লড়াই হচ্ছে। আজকে রাতে ইংল্যান্ডের খেলা রয়েছে নামিবিয়ার বিপক্ষে, সেই ম্যাচটি জিততে হবে এবং সেই ম্যাচটি জিতলেও কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার যে খেলা, সেই খেলার দিকে ইংল্যান্ডের যারা বর্তমান চ্যাম্পিয়ন তাদের তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে সি গ্রুপে কিন্তু নিউজিল্যান্ড এবং আফগানিস্তান নিশ্চিত করে ফেলেছে, নিউজিল্যান্ড নিশ্চিত করে ফেলেছে সি গ্রুপ থেকে তাদের সুপার 8, সেখান থেকে নিউজিল্যান্ড যেতে পারছে না। অন্যদিকে গ্রুপ ডির কথা সাইদুর রহমান শামীম বলছিলেন, সাউথ আফ্রিকা কিন্তু নিশ্চিত করে ফেলেছে, তবে এখন বাংলাদেশ যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু সহজেই পৌঁছে যাবে সুপার 8-এ। তো আমরা আর সেখান ক্ষেত্রে কোনো সমীকরণ চাই না, নিশ্চয়ই নেপালের সঙ্গে জিতে বাংলাদেশ পৌঁছে যাবে সুপার 8-এ। হৃদয়। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। দ্বিতীয় মেয়াদে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিরিল রামাফোসা, তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে জোট সরকার গঠন করতে হয়েছে। সাউথ আফ্রিকার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি রাষ্ট্রপ্রধান হন। গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন হয়, এতে 3 দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায় ঐতিহাসিক দল এএনসি। নির্বাচনে 40% ভোট পায় ক্ষমতাসীন এএনসি। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ডিএ পায় 22% ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গঠন করার আহ্বান জানান রামাফোসা। 2017 সালে রামাফোসা এএনসির প্রেসিডেন্ট হন, পরের বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামাফোসা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
নতুন রূপে ফিরছে দেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ সাত ভাই চম্পা। ঈদুল আজহা উপলক্ষে বিনোদনের স্মার্ট দুনিয়া স্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম সাত ভাই চম্পা আদি খণ্ড 1 জানিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেত্রী নৌশাবা। সুলতানা হিমুর রিপোর্ট। ক্লাসিক কন্টেন্টে ভরপুর দেশসেরা ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে ঈদুল আজহায় আসছে রিপন নাগ পরিচালিত মেগা টিভি সিরিজের নতুন রূপ ওয়েব ফিল্ম সাত ভাই চম্পা খণ্ড 1। সিরিজে রাজকন্যা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নৌশাবা। এইটাকে নতুন রূপে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার ধারণা যে এটা সকলে একই কথাই বলবে, যারা যারা সাত ভাই চম্পার সেট থেকে নিয়ে শুরু করে প্রপস থেকে নিয়ে শুরু করে মেকআপে পর্যন্ত যারা কাজ করেছে সবার জন্য এটি একটি বিশেষ উপহার হবে। কারণ সাত ভাই চম্পা আমরা ছোটোবেলায় শুধু রূপকথাই শুনেছি, কিন্তু যখন সাত ভাই চম্পা বানানো হয়েছে তখনই এটা একটা বিশাল ব্যাপার ছিল। ময়মনসিংহ গীতিকার বাংলা লোকগাথা সাত ভাই চম্পা নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। আমি সবসময় চেয়েছি এমন একটা রাজকন্যা আমি হব, অথবা এমন কিছু চরিত্র করব যেটা দেখে একটি গ্রামে গঞ্জে মফস্বলে শহরে প্রতিটি মেয়ের ভিতরে একটা স্পৃহা জাগবে যে সে কিছু একটা করতে চায়। নৌশাবা ছাড়াও সাত ভাই চম্পায় অভিনয় রয়েছেন অমিত সিনহা, চৈতি বৃষ্টি ঝুমুর, সুব্রত, মজহরুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, সানারে দেবী শানু, নাদির খান, হুমায়ুন সাধু ও অন্যান্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। পাহাড় সমুদ্র ঘেরা অপরূপ সৌন্দর্য, ক্রিকেট ও পর্যটন ছাড়াও ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডিয়ান্সের বিশ্বজুড়ে পরিচিতি হলিউডের ব্লকবাস্টার সিরিয়াল মুভি পাইরেটস অব ক্যারিবিয়ান্সের সৌজন্যে। বিশ্বজুড়ে আলোড়ন তোলা পাইরেটস অব ক্যারিবিয়ান্সের শুটিং হয়েছিল সেন্ট ভিনসেন্টের এক চোখ জুড়ানো বন্দরে। সেই শুটিং স্পট আজও সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকদের জন্য। এবার কৃষি সংবাদ। গাইবান্ধা ও নরসিংদীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর প্রায় সব হাট। পশুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। ক্রেতারা বলছেন এবার কোরবানির পশুর দাম বেশ চড়া। এবার প্রকৃতি সংবাদ। বগুড়া শেরপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে দীর্ঘ হচ্ছে সব হারাদের তালিকা। পানি বৃদ্ধি পাওয়ায় 7টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা। সে সম্পদ রক্ষায় বাঁধ নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন ভাঙন কবলিতরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। জয় দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল আর্জেন্টিনা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার খেলার খবর।